হয়েছে, আমি যাই। দেরি করলে বাড়িতে সন্দেহ করবো তো। মন খারাপ করো না, কালকে তো আবার দেখা হইবি। আরে কালকে তো কালকে, আর তো থাকো না। পাগলামি করো না তো, কালকে দেখা হইবি। আর কালকে তুমি আগে আগে আসবা এইখানে। এখন অল্প একটু বসলাম তো, আবার সন্দেহ করবো। যাই, কালকে দেখা হবে। আব্বার নিয়ে আসো। ভালো থাকো। সাবিনা খারাও। কোথায় গেছিলে সাবিনা? কোথায় গেছিলাম সেটা আপনার বলে যেতে হইব? তুমি আমার সঙ্গে রাগ করে কথা বলতেছো কেন সাবিনা? মামাই তো আমাকে বলছে আমগো বাড়ির কে কোথায় কোন দিকে যায় সেদিকে একটু খেয়াল রাখবি বাদল। আমি তো সেটাই করতেছি। আপনারা বলছে গরু ছাগল কোথায় কোন দিকে যায় সেটা খেয়াল রাখ বলছে না? তুমি আমার রাখাল হিসাবে সাব্যস্ত করতেছো নাকি? যে রাখাল সে রাখালি, তাকে সাব্যস্ত করতে যাবো কেন? তোমার কি মনে হইতেছে না তুমি আমাকে অপমান করে কথা বলতেছো? আপনার আবার মান অপমান বলে কিছু আছে নাকি? চলেন। আমার ফাঁকি দিয়ে তুমি অন্যের হয়ে গেলা, সেটা আমি হইতে দিব না। দাঁড়াও, তোমারে আমি ওয়ালাইকুম সালাম। কি সাজু, কেমন আছো? স্যার স্যার ভালো আছি স্যার। কই যাস? স্যার বাজারে যাই স্যার। এই তোর চাদর তলে কি রে? কই না তো স্যার, কিছু না স্যার। না না স্যার, কিছু না স্যার। কিছু না স্যার। পোলার আর ভালো হইল না। কিরে কিরে হনন করে কই যেতে চলছ? কি হয়েছে? আচ্ছা মামা, তুমি আমার একটা কথা বলো তো, তোমার ব্যবসা বাণিজ্য দেখে কেডা? এই আমি। হ দেখোস কেন, কি হয়েছে? আমি কি তোমার বাড়ি রাখাল? ও এত পেশাস কেন, কি হয়েছে সেটা কও। সেই ঘটনাটা যদি তোমার ঠিক মতন আমি বলি তাহলে কিন্তু তুমি আকাশ থেকে মাটিতে দুপুরে পড়বা। আরে বললে পড়ুম, আমি পড়ুম। কি হয়েছে সেটা খুলে কও। তাহলে চলো হাতটাতে ঘটনাটা বলতেছি। আমি সাবিনাকে বললাম, সাবিনা তুমি এখানে কি করো? সাবিনা এমন একটা ভাব করলো, ভাব করে আমার যে পরিমাণ কথা বললো সেগুলো যদি তোমার ঠিক মতন আমি শোনাই, তুমি সত্যি সত্যি আকাশ থেকে বলবে। আমাকে বলে কি জানো, এই রাখালের একটা রাখা, তুই আমার বাপের কামলা খাবে, তোর এত কথা গিয়ে রে। এই ধরনের কথা শুনে তুই মাথা ঠিক থাকে। বুঝছি আমি, আর একটা ব্যবস্থা আমি করবো। তোমার ভাই কোথায় নেই? আপনি কি আমারে দেখতে আইছেন না আমার বাইরে দেখতে আইছেন? তোমার দেখতে আইছি। তাহলে আবার বাইরের কথা জিজ্ঞান কেন? না মানে একটু খবর নিলাম আর কি, আশেপাশে পুলিশ আছে কিনা। তোমারে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। হইছে, আর কইতে হইব না। না কেউ মনে হইতেছে আমাকে দুজনের যদি এক লগে দেয় তাহলে কিন্তু খবর আছে। আমি গেলাম। কি হলো তোমার? না কইলাম মা আমগুলো খাও। না রে বাবান, তুই খা,
আমার খিদা নেই, পরে সময় নেই। সারাদিন তুই কই আসিলি? কই আবার জব্বর চাচার জায়গা অবস্থা, হাসপাতালে গেলাম না। ও, তোরে এত কইরা কইলাম যে সংসারের দিকে একটু নজর দে। নতুন করে আবার নজর কি দেবো? আমি কি নজর আসমানে উঠে রাখছি নাকি? ওই তো তোর লগে তো কথায় পারার জন্য এমন হাতেম তাই গিরি কইরা আর কতদিন চলবো? এইভাবে কি আর সংসার চলবো? দেখ বাবা, দেখ বয়স হইতাছে, তুই সংসার একটা বউ নিয়ে, একটা পরি নিয়ে। তোমার পোলার চেহারা ভূতের মতন, পরি জুটবো না, পেতনি জুটতে পারে। আচ্ছা ঠিক আছে, ওই পেট নিয়ে শোনো মা, সবই ঠিক করা আছে, আমগো কিছু কইব না, বুঝছো? ওই চুপ কর, এত বুঝ লেগে তুই। আগে করবো, বিয়া করবো, আগে একটু কামাই রোজগার করি, বেকারত্ব নামটা গুছাই, তারপরে হ সবই করবি। যেদিন আমি থাকবো না সেদিন করবি। উল্টা পাল্টা একটা কথা বলবা না। আলু দেওয়ার জল দাও। কি হয়েছে? কথা কয় না কেন? তুমি আজকে আসতে এত দেরি করলা কেন? কি ব্যাপার, তোমার আবার কি হয়েছে? কি সমস্যা? আব্বা সব জানা ফেলেছে, আমার বাড়ি থেকে বাইর হন নিষেধ। কি কেমনে জানলো? কেমনে জানি না, মনে হয় বাদল ভাই সব করে দিছে। আব্বার কানে বিষ আছে। তোমার এই ফুফাতো ভাইটারে না ইচ্ছা করে কপালের মধ্যে সুপারি রেখা করম দিয়ে বাইরে, দেখলে কাউ জ্বলে যায়। তোমার এগুলো বললে কি হইব? কোন ফল আছে? আমি আবার কি বললাম? কিছু যে করো না, সেটাই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার আব্বার কাছে আমাকে বিয়ার প্রস্তাব পাঠাই। বাহ, খুব ভালো একটা প্রস্তাব দিচ্ছে। আব্বা তোমার মতো একটা বেকার পোলার কাছে তার মায়ের দিয়া উদ্ধার পাইবে, তাই না? এতদিন ধরে তোমারে কইতেছি কিছু একটা করো, কিছু একটা করো, তোমার তো কোনো লজ্জা শরমই নাই, কিচ্ছু করবা না। আমার কথা কানেই তুলতেছো না তুমি। বেকার আছে থেকে আমার তো কপালের আই পাশ করছি, আই পাশে তো চাকরি লেগে উচ্চ শিক্ষা লাগে। চাকরি ছাড়া বেকার তো জীবনে অনেক পথ। কি করবো? দেখেন মামা, বাদা মাছটা মনে কিছু উল্টে খেতে জানে না। তুমি থামো। সাবিনার মা, সাবিনার মা, কি হলো? মাইয়ারে ঘরে নিয়ে বন্দি করো, যাতে বাইরে হইতে না পারে। যাও। মামা বডিটার তো আপনি আটকে রাখবেন, তো মনটা তো পড়েছে ঠিক ওইখানে, এটা কি করবেন? তুমি থামবা, যাও। কি রে, তুই খাবি না? আমি তো কইলামই তোমার, আমার খিদা নাই, খাবো না আমি। কেডা ওই জায়গায়? কি রে সাবিনা, তুই এত রাইতে?
সুন্দর একটা খুশির খবর নিয়ে আসছে উনি। মামা আমি তো আগেই জানতাম এরকম একটা ঘটনা ঘটবে। আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেন না, কোনো কথা কান দেন নাই। এখন দেখেন গ্রামের সবাই চিঠি করতেছে। বাদল তুই এখন যা। আমি তো জামাই, আপনি বসে থাকুন মামা। বাদল, যা হওয়ার তো হইছেই। ওরা ছোট মানুষ, একটা অন্যায় করে ফেলেছে, আর সেইটাও বুঝে করে নাই। এখন আমাকে উচিত সকলে বৈশা এই বিষয়টার একটা সুষ্ঠু মীমাংসা করা। তোমার কথা শেষ হচ্ছে? না, কথা তো এইগুলো নিয়ে নতুন করে আর কি করবো। তো এটাও ঠিক, তুমি যে খুব কষ্ট পাইছো এটাও কিন্তু আমি বুঝি। আর এটা যদি বসে থাকো তাহলে কিন্তু কষ্ট আরো বেশি পাইব। আর তুমি যদি কষ্ট পাও, মানে তোমরা যদি কষ্ট পাও, তাহলে কিন্তু হেরাও কোনোদিন সুখী হইব না। মাস্টার, এই বিষয়ে আমি আর কোনো কথা করতে চাই না। তুমি এখন যাও। ঠিক আছে, তবু আরেকবার ভাইবা দেখো। আমি না হয় আবার পরে আসবো মনে। আচ্ছা আমি তাহলে উঠি। ভাই সাহেব একটু চা খাওয়া যান। না বাবু, আরেকদিন খাবো, যাই। ওদিককার কি খবর ভাইজান? খবর ভালো না, বর্ষা কমে নাই, এখনো সেরকমই আছে। তাহলে এখন কি হইব ভাইজান? কি আর করা যাইব, তয় অগ দুজনে তো এমন ভাবে রাখুন যাইব না। একটা কাম করি, আইজি বিয়াটা পরে দিই, সময় দিয়ে দেখবা সব ঠিক হয়ে গেছে। আপনি তাহলে সব ব্যবস্থা করেন। আহা, তুই চিন্তা করো না বৌমা, আমি আছি না। তাহলে আমি যাই, ওই কিছু ময় মুরব্বী, কিছু ছোলা টোকরা আছে, ওদিকে নিয়ে ব্যবস্থা করে হয়। আমি যাইতে না। আসসালামু আলাইকুম। হয়েছে। তোমার জীবনটা তো আমি দুঃখের সাগরে ভাসায় দিলাম। আমার কোনো দুঃখ নাই, আমি তোমারে পাইছি, আমি আর কিছু চাই না। একটা কথা কম, তোমার বিয়া যদি আমার লগে না হইতো, যদি তোমার বিয়াটা অন্য মানুষের লোক হইতো, আমি না মরে যেতাম। এখন আমারে কথা দাও, একটা ভালো কিছু কইরা আমার মান রাখবা। আব্বা মা যখন দেখবো যে তুমি আর আমি ভালো আছি, তখন আঙ্গ উপর থেকে দেখো সব রাগ উঠে যাবো। তুমি খালি আমার পাশে দেখো, তুমি পাশে থাকলে আমি সব পাবো, সব।
যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। কি চিন্তা করছিলাম আর কি হইল? ভাবছিলাম সাবিনারে বিয়ে করে রাজকন্যা এবং মামার রাজত্ব তুলে হাসিল করুন, আর কি হইল? আমসালা দুইটাই গেল। কপাল, সবই আমার কপাল। কুসুম, মামা কোটাকাটি যা হয়েছে রাখ, যা পড়তে যা। আচ্ছা ঠিক আছে। আমার বড়িটা দেন, আমি কাটি। হ্যাঁ না, মাগো জি মা। তোমাগো বিয়া তো প্রায় 1 মাস হয়ে গেল, সাব্বিরটা এখনো কিছু করতেছে না। আমি তো হেরে অনেক বুঝাইছি। তুমি ওর একটু ভালো করে বুঝাইবো, এইভাবে তো আর দিন যাইব না। জি। কি হয়েছে তোমার? কি হলো, কথা কো না কেন? কি কম? মন খারাপ কেন এটা করে? কি আর কম? আজকে 1 মাস হইতে চললো, তুমি কিছু শুরু করতে পারছো? স্বপ্ন দেখছিলাম, বাপ মারে দুঃখ কষ্ট দিছি, একটা ভালো কিছু করলে বাপ মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো। আর এখন কিছু যখন করবাই না, তাহলে আমার বিয়ে করছিলা কেন? আমি চেষ্টা তো কম করতেছি না। চেষ্টা করতেছো, চেষ্টা করলে কিছু হয় না? আমারই কপাল, বাপার মনে দুঃখ কষ্ট দিচ্ছি তো, আমার তো এগুলো ফল ভোগ করতেই হইব। করতেছি তো। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, একটা কিছু হইব, চিন্তা করো না। খাইছো তুমি? তুমি খাও, আমি খাম না। ভাইজান আছেন? হ্যাঁ। কই গো, কই গেল, একটু শরবত দাও। আরে মালিক ভাই, শরবত টরবত কিচ্ছু লাগবে না, অনেক কাজ আছে। আমি একটা শুধু গরুটা দেখতে আসছি। কি অবস্থা? এই যে এটা আমার গরু, আচ্ছা। খাই মেলা কিন্তু শরীরটা বাড়তেছে না। মালিক ভাই, তুমি তো পালতাছ উন্নত জাতের গরু,
কিন্তু যত্নাতীত কিছু করতেছে বলে মনে হয় না। তোমার গরুর অবস্থা দেখে তো মনে হইতেছে পেটে কিরমি হয়েছে। কিরমি হলে তো গরু পারবে না। দিয়ে তুমি গরুটা রাখো কই, তোমার গোয়াল ঘর কই? ওই তো, চলো দেখবো আমি। চলেন। কই গেলা? চেয়ারটা তাড়াতাড়ি আনো। কই দেখি। ও মালিক ভাই, আপনি যেখানে গরু রাখতেছেন সেই জায়গাটা তো নোংরা। এরকম নোংরা পরিবেশে তো গরু রাখা ঠিক না। এরকম নোংরা জায়গায় গরু রাখলে গরুর কৃমি সহ নানান প্রকার রোগ হয়। তাহলে উপায়? উপায় তো একটা অবশ্যই আছে। গরুরে অবশ্যই পরিষ্কার আর পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, ঠিক আছে? গরু যে জায়গায় থাকবো ওই জায়গা তো নোংরা হইবই। হ্যাঁ, নোংরা তো হবেই, কিন্তু তাই বলে সময় মতন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না? অবশ্যই করতে হবে। শুনেন, গরুরে যে জায়গায় রাখবেন মানে গোয়াল ঘর, গোয়াল ঘরের মেঝে অবশ্যই ঢালু রাখতে হবে, ড্রেনের ব্যবস্থা করতে হবে, যেন গরুর মলমূত্র নোংরা পানি জমতে না পারে, ঠিক মতন চলে যায়। আর গরুরে যেখানে রাখবেন সেই জায়গাটা অবশ্যই খোলামেলা রাখবেন, যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে। ভাইজান, আমাকে গরুটার একটু ভালো করে দেখেন, যাতে দুধ দেয়, আমাকে সংসারটা যাতে একটু ভালো করে চলে। ঠিক আছে, সংসার তো ঠিক মতন চলবেই, কিন্তু তার জন্য তো গরুরে যত্নআত্নি করতে হবে, করতে হবে না? কি ভাবি, শরবত জানলেন, শরবত দিবেন না? নেন, শরবত নেন। শুনেন মালিক ভাই, গরুর যদি ঠিক মতন যত্ন নেওয়া যায় তাহলে আর কোনো চিন্তা নেই। শুধু একটা কথা মনে রাখবেন, গরুরে প্রতিদিন গোসল করাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন, ঠিক মতন খাদ্য খাওয়াবেন, পানি খাওয়াবেন, খাবারের পাত্রগুলা অবশ্যই পরিষ্কার রাখবেন, খাবারের পরে পাত্রগুলা ঢাইকা রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, গরুর গায়ে যেন কোনোভাবে জোক, ঠাসা কিংবা আঠালি না লাগতে পারে। যদি লাগে আমাদের খবর দিবেন, চিকিৎসা আছে, ঠিক আছে? ওষুধের ব্যবস্থা করে দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মালিক ভাই, গরুরে আপনি টিকা দিছেন? টিকা? টিকাতে তো মানুষের বাচ্চারে। তার মানে আপনি টিকা দেন নাই। আরে মানুষের যেমন সুস্থতার দরকার আছে, গরুরও সুস্থতার দরকার আছে, তা নাহলে দুধ দিব কেমনে? হ্যাঁ, গরুরে অবশ্যই প্রতিষেধক টিকা দিতে হবে। সময় মতো গরুরে তড়কা রোগ, বাদলা রোগ, গলা ফুলা রোগ, খুরা রোগের প্রতিষেধক টিকা দিতে হইব। ঠিক মতন টিকা দিলে, ঠিক মতন পানি খাওয়াইলে, যত্ন আপনি করলে অবশ্যই গরুর কোনো ধরনের কোনো রোগ হবে না, ঠিক আছে? এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে ব্রাকের এআই কর্মীদেরকে খবর দিবেন, তারা চলে আসবে। আর আমি আছি না, আমরা ডাকলে তোমরা পেয়ে যান। ঠিক আছে। শোনেন, তাহলে আমি এখন আসি, আর যা যা বললাম ঠিক মতন যেন পালন করা হয়, তাহলে তো গরু ঠিক মতন দুধ দিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আগে দে। কিরে যাবি কেন চুপচাপ খাড়া রইছিস কেন? আরে বাবা, মুখটা কালা করে কেন খাড়া রইছিস? কবি তো আমারে কি হইছে? কি আর হইব, চিন্তায় চিন্তায় শেষ হয়ে যেতেছি। বেটা, তোর ঘরে নতুন বউ, মাত্র বিয়া করছস, এখন তো তোর সুখেই আহ্লাদে ভালোভাবে জীবনযাপন করার কথা, তাই না বন্ধু? হ্যাঁ, ওই রুমে তো কাটানোর কথা ছিল। তাহলে কি হইছে, সমস্যাটা কি? ভাই, তুই যদি আমার না কস তাহলে আমি সমস্যাটার সমাধান করবো কেমনে, বুঝবো কেমনে? সমস্যা কি? আমি কিছু করি, আমার কোন আয় রোজগার আছে? বউ উঠতে বুঝতে খোটা দেয়। এই কথা না, তোমার তুই কিছু করস না, বউ তো উঠতে বইতে খোটা দিবই। তোটা কিছু কর, তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কি করবো আমি, একটু দিশা বিশা পাইতেছে না। তোর মতন একটা শিক্ষিত পোলার মুখেশ কথা মানায় কবা এটা হইছে? আরে দূরও করছি, আইএ পাস আবার শিক্ষা নাকি? আইএ পাশে কোনো কাম হয় না, বিএ পাস করতে হয়, এমএ পাস করতে হয়। না, তোরে বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই। শোন, তোর একটা কথা কই, চাকরি বাকরি ছাড়াও স্বাবলম্বী হওয়ার অনেক উপায় আছে, ঠিক আছে?
কেমন? কেমন তুই আচ্ছা শোন, ওই যে উত্তরপাড়ায় আমার একটা মিটিং আছে, তুই আমার লগে চল। আরে তোর মিটিং এ গিয়ে আমি কি করবো? ভাই মিটিং এ গিয়ে তুই কি করবি না করবি তা আমি বুঝবো না, তুই আমার লগে যাবি কিনা হেডা কো। এই তো সবাস মন খারাপ করে ফেলছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভালো আছেন ডাক্তার সাহেব? জি ভালো। কি শুরু হলো? এই আপনার জন্য অপেক্ষা করছিলাম। টেস্ট শুরু করে দেন। ভালো আছেন আপনারা সবাই? আমরা ভালো। আমি শুনছি যে আপনারা সবাই এখানে গরু পালেন, কথাটা ঠিক? একজন বলেন তো, গরু কেন পালন করেন? গাভী আমাদের দুধ দেয়, গাভী থেকে আমরা গোস্ত পাই, আবার গাভী থেকে বাচ্চাও পাওয়া যায়। আপনার কয়টা গরু আছে? আমার একটা গরু আছে। আপনার এই একটি গরু প্রতিদিন কতটুকু দুধ দেয়? ধরেন 1 কেজি থেকে 1.5 কেজি। আচ্ছা, আপনাদের এলাকায় দুধের দাম কত? 40 টাকা, কখনো বাড়ে আবার কখনো একটু কমে। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম 40 টাকা। এখন আপনি পান 1.5 কেজি, তো কত হলো? 60 টাকা। এই 60 টাকায় কি আপনার সংসার চলে? কেমনে চলবো স্যার? এই টাকাতে এত কিছুই হয় না। ওই লগে মানুষের ক্ষেত খামারে বদলি দেই, এতে করে সংসার চালানো খুব কষ্ট হয়। ঠিকই বলছেন, এই টাকা তো সংসার চালানো সম্ভব না। কিন্তু আপনার গরুটা যে পরিমাণ দুধ দেয় তার থেকে যদি 10 গুণ বেশি দুধ দিত, তাহলে নিশ্চয়ই আপনার সংসার ভালোভাবে চলতো। অবশ্যই চলবো, খুব ভালোভাবে চলবো। কিন্তু স্যার, একটা গাভী দিয়ে এত দুধ পাওয়া কি সম্ভব? শোনেন, একটা উন্নত জাতের গরু পালনে অনেক লাভ। একটা উন্নত জাতের গরু দেশি গরুর থেকে 10 গুণ বেশি দুধ দেয়। একটা উন্নত জাতের সুস্থ গাভীকে যদি ঠিক মতো খাওয়ানো যায়, তাহলে দৈনিক কমপক্ষে 15 কেজি করে দুধ দেবে। এখন পাচ্ছেন 40 টাকা করে কেজি, তাহলে 15 গুণ 40 কত হয়? 600 টাকা। 600 টাকা। হ্যাঁ, এখন যদি কারো বেশি গাভী থাকে, অর্থাৎ কমপক্ষে 8টি গাভী থাকে, তাহলে প্রতিদিন আয় হবে কত? 600 গুণন 8 সমান সমান 4800। এবার মাসে কত দিন? 30 দিন। 4800 গুণন 30 সমান সমান 1,44,000 টাকা। এখন একটু হিসাব করে দেখেন, এ থেকে যদি অর্ধেক টাকা গরুর খাওয়ার পেছনে ব্যয় করেন, বাকি অর্ধেক টাকায় তো সুন্দরভাবে সংসার চলা সম্ভব নাকি? অবশ্যই চলবো, খুব ভালোভাবে চলবো। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। আপনারা সবাই এখানে আছেন, গরুও পালন করেন, কিন্তু আপনারা কি উন্নত জাতের গরু দেখছেন? দেখছি তো। এখন বলেন তো, ওই গরুটা কোথায় পাওয়া যাবে? এই গাভী তো অস্ট্রেলিয়ার টানো লাগে। এই গাভীটি এখন আর অস্ট্রেলিয়া থেকে আনার প্রয়োজন নাই। এই গাভীটি এখানেই উৎপাদন করা সম্ভব। এখন প্রশ্ন হলো কিভাবে? শুনেন, আপনাদের যে দেশি গরুগুলো আছে না, এগুলো থেকেই উন্নত জাতের গরু প্রজনন করা সম্ভব। এখন প্রশ্ন হলো কিভাবে? আপনাদের এই গাভীগুলোর যখন ডাক আসে, অর্থাৎ হিট দেওয়ার সময় হয় বা প্রজননের সময় হয়, তখন আপনারা কি করেন? এই এলাকার সারের কাছে নিয়ে যায়। এই ভুলটা করেন বলেই আপনাদের গাভীগুলো বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়, এবং রোগে আক্রান্ত হলে কি হয়? বাচ্চা দেওয়ার কয়েকদিন পরে বা কয়েক মাস পরেই ওই বাচ্চাটি মরে যায়। তখন মরা বাচ্চা আপনারা পান। এই কাজটি করা একদম ঠিক না। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের বলি, মন দিয়ে শুনেন। গরুর যখন প্রজননের সময় হয়, তখন যদি একটুখানি বুদ্ধি করে উন্নত জাতের সিমেন্ট বা যেটাকে আমরা বীজ বলি, সেটা যদি প্রজনন কর্মীর মাধ্যমে গাভীতে ইনজেকশন করে দেন, তাহলে দেশি গরু থেকেই বিদেশি গরু অর্থাৎ উন্নত জাতের গরু পাওয়া সম্ভব। কিন্তু স্যার, এই উন্নত জাতের বীজ আমরা পামু কই? এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুনেন, ব্র্যাক আপনাদের জন্য উন্নত জাতের সিমেন্ট বা বীজ উৎপাদন করে সংরক্ষণ করে তা বিতরণ করে থাকে। ব্র্যাক বোল স্টেশনের মাধ্যমে
উন্নত জাতের সার থেকে সিমেন্ট সংগ্রহ করে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তা সংরক্ষণ করে। এবং মাঠ পর্যায়ে তা এআই কর্মীদের মাধ্যমে খামারি বা সাধারণ কৃষকদের গাভীতে প্রজনন করা হয়। আমার সাথে আমাদের এআই কর্মী আমির ভাইকে নিয়ে এসেছে। তিনি আপনাদের এলাকারই সন্তান। সে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উন্নত জাতের গরু প্রজনন এর উপর বিশেষ ট্রেনিং নিয়ে এসেছে। আমির ভাই আপনাদেরকে উন্নত জাতের ষাঁড়ের বীজ ও তার সংরক্ষণ পদ্ধতিটি কি তা প্র্যাকটিক্যালি দেখাবে। বাংলাদেশে দুই ধরনের বীজ পাওয়া যায়, একটি হচ্ছে তরল বীজ আর একটি হচ্ছে হিমায়িত বীজ। তরল বীজের জন্য ফ্রিজ এবং ইলেকট্রিসিটি দরকার হয়। এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, 2 থেকে 3 দিন সংরক্ষণ করা যায়। তাই এই যে কন্টেইনারটা দেখতেছেন, এটা হচ্ছে হিমায়িত কন্টেইনার। এই কন্টেইনারের ভিতর হিমায়িত বীজ থাকে। এই যে এটার মধ্যে নাইট্রোজেন তরল আছে, এই নাইট্রোজেনের মধ্যে এই হিমায়িত সিমেন্ট অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। এই বীজ দিলে কি উন্নত বাছুর পাওয়া যাইব? হ্যাঁ, এই বীজ দিলে আপনারা উন্নত মানের বাচ্চা পাবেন। তাহলে আপনারা তো বুঝতে পারলেন যে এই বীজের মাধ্যমে আপনারা উন্নত মানের বাচ্চা পেতে পারেন। আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনাদের গাভীর ডাক আসলে আপনারা প্রথমেই ষাঁড় না ধরিয়ে মোবাইলের মাধ্যমে আমাদের আমির ভাইকে সময় মতো ডেকে আনবেন। মনে রাখবেন, গাভী গরম হওয়ার 12 থেকে 18 ঘন্টার মধ্যেই প্রজনন করাতে হয়। সুতরাং আমির ভাইকে সঠিক সময়টি আপনারা জানিয়ে দেবেন। আমির ভাই এসে উন্নত জাতের বীজ দেবেন। এতে করে কি হবে? এতে করে প্রথমে যে বাচ্চাটি হবে সেটি হবে উন্নত মানের বাছুর, কিন্তু পরবর্তীতে আবার ওই বাছুরটি যখন মা হবে তার বাচ্চাটি হবে আরো উন্নত মানের বাছুর। এভাবে পর্যায়ক্রমে আমরা উন্নত মানের গাভী পাবো। কিন্তু স্যার, গাভী গরম হইলে প্রয়োজনের সময় আমরা আপনাকে কই পাবো? শুনেন, এই আমির ভাইয়ের মতো অসংখ্য ব্র্যাকের এআই কর্মী সারা বাংলাদেশে আছে। তারা আপনাদের সেবা করার জন্যই আছে। এই যে এই স্টিকারটি আমাদের ব্র্যাকের এআই কর্মীরা আপনাদের বাড়ির সদর দরজায় লাগিয়ে দেবে। এই স্টিকারে এআই কর্মীর টেলিফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা এই টেলিফোন নাম্বার থেকে নাম্বার নিয়ে সরাসরি ব্র্যাকের এআই কর্মীকে ফোন করতে পারেন এবং যে কোনো সময় আপনারা জানিয়ে দিলে তারা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এবং ভালো বীজটি আপনাদের গাভীকে দিতে পারবে। শুনছি সরকারিভাবে থানায় এগুলো দেওয়া হয়। সরকারিভাবে সরকারি হসপিটালে দেয়া হয়, সত্যি কথা। তবে তার জন্য আপনাকে সরকারি হাসপাতালে গাভীটি নিয়ে যেতে হবে। এতে আপনাদেরও কষ্ট, ওই গাভীটিরও কষ্ট। পাশাপাশি একটি কথা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা কষ্ট করে যখন গাভীকে হাঁটি হাসপাতালে নিয়ে যাবেন, তাতে করে সে পরিশ্রান্ত হবে। এতে করে তার উৎপাদন ক্ষমতাও কমে যাবে। আর কোনো প্রশ্ন? যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে আপনাদের ডাক্তার সাহেব আছেন। ডাক্তার সাহেবের কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন, তিনি আপনাদের সঠিক এবং সদুত্তর দিয়ে আপনাদের সন্তুষ্ট করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ শিবলি ভাই। এআই কর্মী আমির ভাই এখন আপনাদের কাছে এই লিফলেটগুলো আর স্টিকারগুলো পৌঁছে দেবে। আপনারা স্টিকারগুলো যার যার ঘরে দরজা লাগিয়ে রাখবেন। আর যে লিফলেটের নাম্বারগুলো আছে, আপনাদের আমাদের শেহাব ভাই যেভাবে বললেন সেই শেহাব ভাইয়ের কথা মতো সেই নাম্বারগুলোতে ফোন দিলে এআই কর্মী
আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তো আপনারা এতক্ষণ কি শুনলেন? আপনারা এতক্ষণ ব্র্যাকের অফিসার কাস্টমার সার্ভিস শিহাব ভাইয়ের কথা শুনলেন। আর আমি হচ্ছি আপনাদের থানার ভেটেরিনারি ডাক্তার। এই যে এআই কর্মী আমাদের আমির ভাই যেখান থেকে ট্রেনিং নিয়ে আসছেন, আমিও ঠিক একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি। আপনারা একেবারে নির্ভয়ে নিশ্চিন্তে ওনাদের উপরে ভরসা করতে পারেন। দেখুন, একটা কথা বলি, সরকারের পাশাপাশি ব্র্যাকের মতো বিশ্বের 1 নম্বর এনজিও কাজ করছে বলেই কাজটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। ব্র্যাকের উন্নত জাতের বীজ সংরক্ষণ পদ্ধতি অত্যন্ত মানসম্পন্ন, গর্ভধারণের হার বেশি, এতে বেশি বেশি বাচ্চা পাওয়া যায়, ঠিক সময়ে বাচ্চা পাওয়া যায়। তাহলে আপনারা উন্নত জাতের গাভী পালন করে বেশি বেশি লাভবান হন, বেশি বেশি দুধ পান, আয় রোজগার বাড়ুক, এটাই হচ্ছে আমাদের সবার প্রত্যাশা, তাই না? সবার তাহলে শিহাব ভাইয়ের যে কথাগুলো বললো, আমির ভাই যে কথাগুলো বললো, মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন বিদায় হচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। শিহাব ভাই, আমির ভাই, অনেক ধন্যবাদ। আপনারা সবাই মনোযোগ দিয়ে কথা শুনেছেন এবং আমরা চাই আপনারা সবাই আয় উন্নতি করেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওই হাসাই এত টাকা নেই? কি এত টাকা? এই যে গরু পালনে। তুই তখন কি হই নাইলি, কি বুঝাইলি? না, তাহলে তো আমি ইজিলি 8-10টা গরু পালতে পারি। ওটা পারস তো? এই বুদ্ধিটা যেন তোর মাথায় খেলে, এই লেগে তো তোর আমি মিটিং এ লয়ে গেলাম। যা ফাইনাল। সাবাস, ওটা ফাইনাল হয়ে যাইব কই? তুই শুধু সাহস করে শুরু কর দোস্ত, বাকিটা আমরা দেখতেছি। এই এবার তোর তো সুবিধা আছে। কি সুবিধা? আমরা ঘরে শিক্ষিত বউ, এই তো তোর অর্ধেক কাম করে দিব। আর তোর বোন কুলসুম আছে না, সেও তো অনেক কাজে তোর বউরে হেল্প করব। উচিত করা না? আছে, কুলসুম আছে, হেল্প করবো। আগে ওঠো, উঠবি, তারপরে চাবি দিবি, স্টার্ট করবি। হ্যাঁ, তুই এক কাম কর, তুই বাড়ি যা, আর যে কোনো সমস্যা হবে তুই আমার ডাক দিবি, আমি আয় পড়ুন, তুই চিন্তা করিস না। দুটাই বেটা চিন্তা করিস। এই তো স্টার্ট হয়ে গেছে, যা। কি ওরে মারছে? আরে চুরি করছে তো। চুরি করছে, হাতে নাতে ধরছস? না, তো ওই তো এলাকায় চুরি করে। এলাকায় চুরি করে, হাতে নাতে ধরেন নাই, আমি বুঝলাম না তো। না ধরে ওরে মারেন কেমনে? এই বান খোল। এই, তার বান্ডা খুলে দে। চুরি করস কি লেগা? হ্যাঁ, কাম করতে পারছ না? চুরি না করলে কামু কি? কেউ তো আমার কাম দেয় না। আচ্ছা, চুরি বন্ধ। আমি তোর চাকরি দিলাম, আমার লগে ডিউটি করবি। তুমি আমার কি চাকরি দিবা? কালকে আমাকে বাড়িতে আপনারা দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ছাত্র কেমন আছো? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। তাই বস ড্রাইভার এগুলো কি নিয়ে যেতেছো? ও, এটা হলো গিয়ে ব্র্যাক ডায়মন্ড ডেইরি ক্যাটল ফিড, দুধ দেয়া গাভীর খাদ্য। তা তুমি কি এগুলো তোমার গরু খাওয়াইবে? হ, প্রতি গরুর জন্য লাগে পুষ্টিকর দানাদার খাবার। এটা গরুরে খাওয়াইলে গরুর স্বাস্থ্য ভালো থাকে, বিয়ানও দেয় ভালো, আর বিয়ানের পর খাওয়াইলে দুধও দেয় মাশাআল্লাহ। বাহ বাহ বাহ, খুবই প্রয়োজনীয় খাবার তো তাইলে। আচ্ছা ছাত্র মিয়া, তুমি এগুলো করতে শিখলে?
সবই তো শিখছি আপনার ভাতিজা সাব্বির ভাইয়ের কাছ থেকে। মাস্টার সাহেব, অনুমতি দিলে আমি এখন একটু যাই। আচ্ছা যাও যাও। আসসালামু আলাইকুম। সাবির পোলাটা ভালোই চলতেছে। এই মাতাব্বর কি হারে টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাকি? মাতব্বার স্যার টাকা পয়সা দিয়ে সাহায্য করে এটা আমার বিশ্বাস হয় না। আর মেয়ে হে তো জামাইরে মান্যই লয় নাই। আমার সন্দেহ অন্য জায়গায়, সাজু চূড়া তো হার লগেই থাকে। তার মানে কি দাঁড়াইলো? ওই সাব্বির কি তবে চুরি ডাকাতি করে নাকি? তাছাড়া কি, মানুষ বড় লোক হয় কখন? যখন জিনের বাক্স পায়, নইলে চুরি ডাকাতি করে। আচ্ছা, ওনার বড় লোক আর ফাইল নয় বাতি দিলাম। সে যে মাতাব্বরের মেয়া ভাগাইয়ে নিয়ে গেল, এটা কি অন্যায় হয় নাই? কিন্তু এই নিয়ে তো গ্রামে কোনো বিচার সালিশ চাই নাই। বিচার সালিশ হইলে তো ভালোই হইতো, তাইলে এই পোলাপান নষ্ট হইতো না। বিচার ঠিকই হইতো, যদি ওই মাতাব্বরের মাইয়া না হইয়া অন্য কারো মাইয়া হইতো তবে বিচার হইতো। তোমাকে কথা হলে মিয়া না গা জ্বলে, উল্টা পাল্টা কথা ভালোই শিখছো। কেন? তারা একে অপরকে ভালোবাসছে, বিয়ে করছে, এতে অন্যায় কি হয়েছে? আর তোমরা যে তার আইন কাম নিয়ে কথা কও কেন? সে যে খামার করছে সেই খামার তোমাকে চোখে পড়ে না? খাবার আমাকেও আসছিল, 8-9টা গরু আমরাও পালছি। আমার তো মনে হয় এই খামার উপরে উপরে, তলে তলে তার অন্য কাম আছে। তুমি মেয়েটা শয়তান কিসিমের লোক। তোমার ওই দেশি সোলা গরুর লগে তার উন্নত জাতের গরু তুলনা করো না। আরে মিয়া, উন্নত জাতের গরু কি জিনিস এটা যদি বুঝতা, তাহলে ওই সাব্বির মিয়ার পায়ে পড়া রাস্তার সন্ধান চাইতা। সাব্বির মিয়ার দেখা দিয়ে আমরা খামার করছি না, আমি করছি না, তুই তো মিয়া করছে না, আমরা ভালো অবস্থায় আছি না। হয়, এই বিষয়টা ভাগ্যে দেওয়ার দরকার। আচ্ছা সত্তর ভাই, তুমি তো ভালোই আছো, তা একটু খুলে কও দি। বুঝলে কোনো দরকার নেই, চাপো। ওয়ালাইকুম আসসালাম। বসুন মামা। এই একটা চা, সাথে একটা বন্ডুটি দিও। আচ্ছা, তোমরা কি নিয়ে কথা কইতেছিলা? ও মাতাব্বর সাহেব, আমরা গরু পালন নিয়ে কথা কইতেছিলাম। গরু পালন নিয়ে কথা? আমাকে এই গ্রামের সবারই ধারণা যে উন্নত জাতের গরু আর দেশি গরুর মধ্যে কোনো তফাৎ নাই, কিন্তু হ্যাঁ এটা জানে না যে একটা উন্নত জাতের গরু 10টা দেশি গরুর সমান আয় দেয়। উন্নত গরু পালনের লাভের কথা আমিও শুনছি। এই গ্রামের মধ্যে আমি, তুতা মিয়া, আরো কয়েকজনে এই উন্নত জাতের খামার করে স্বাবলম্বী হয়েছি। সাব্বির ভাইয়ের পরামর্শ মতো আমরা খামার করছি, এই আমাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। এই মিয়া, তোমার সাহস তো কম না? তুমি মামার সামনে একটা ফালতু লোকের কথা বলতেছো। কেন, সমস্যা কি? হ্যাঁ একজন সফল মানুষ, হ্যাঁ নিজের পায়ে নিজে খারাইছে, নিজে খামার করছে, আর হে আমগুলো দেখাইছে, আর হেলে গিয়ে তো আমরা গ্রামে সুখের খনি পাইছি। এই মেয়ে, তুমি কিন্তু বেশি সাহস যাইতেছো। এই বন্ডটি চা লাগবে। তামসা একটা বাদ বলে, বেশি কথা কয়। দুধ দইতে পারস তুই, জানোস? হ্যাঁ জানি তো। কেমনে জানোস? কে তেল দিয়ে দম? আগের সিস্টেম। হ্যাঁ, আগের সিস্টেম তো চলবো না। দুধ কেমনে দোয়াইতে বই এটা আমি তোরা কইতাছি, তুই মনোযোগ দিয়ে আমার। কুসুম গরম পানিতে গরুর ওলান ধুইয়া নিয়া পরিষ্কার গামছা দিয়া ভালো করে মুছাইতে হইব। বাটে একদম তেল দেওয়া যাব না। দুধ দোয়ানোর আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হইব। চিপে চিপে দুধ দোয়ান লাগবো, টেনে টেনে দোয়ান যাব না। দুধ দোয়ানোর পর কিছু খাওন দিয়া 2 ঘন্টা গরুরে দাঁড় করায় রাখতে হইব। বসতে দেওয়া যাব না কিন্তু, কারণ এই সময় গরুর বাটের ছিদ্র প্রসারিত থাকে। বসলে ওলানার বাট মাটিতে লেগে বাটের ছিদ্র দিয়ে জীবাণু প্রবেশ কইরা ওলান ফোলা রোগ হইতে পারে। এই রোগ হইলে কিন্তু সারাইতে অনেক খরচ লাগে, দুধ কমে যায়, আর অনেক সময় বাট নষ্ট হয়ে যায়, তখন গরুটা শেষ। আর একটা কথা, দুধ দোহানোর সময় খেয়াল রাখবি গরুর শরীর গরম হয়েছে নাকি। কি মনে থাকবো? বুঝছস কি কইছি? হ্যাঁ এবার বুঝছি। চাচা এসে। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মাঝারণী? তো চাচা কি মনে করে? না, আইলাম তোমাকে ওই দুগ্ধ খামার দেখতে। তা সবকিছু ঠিকঠাক মতো চলছে তো?
চলতেছে আপনার কথা খারাপ না, ভালোই। আচ্ছা আমার একটা কথা কও দেখি, তোমার এক একটা গরু কতটুকুন করে দুধ দেয়? 14 লিটার 15 লিটার। বাবা, এত দুধ! তা তুমি এত দুধ দিয়ে করো নাকি? এত দুধ কিনে মানুষ কি বাজারে আহে? যেখানে মানুষই আহে না, এনে দুধ লয়ে বয়ে থেকে লাভ কি? হ্যাঁ, তাহলে কি করো? না, আমার সব গাভীর দুধ আমি ব্র্যাকের কাছে বেচে দিই। ভালো ভালো। তা ওরাই বা এত দুধ কিনা করে কি? বাজারে আরং দুধের প্যাকেট দেখছেন না? হ হ, আরং তরল দুধ, হ দেখছি দেখছি। এই আরং দুধই হলো ব্র্যাকের দুধ। ব্র্যাক গ্রাম পর্যায়ে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে ব্র্যাক ডেইরি চিলিং সেন্টারে নিয়ে আসে। এখানে প্রাথমিক মান যাচাইয়ের পর তা নিজস্ব পরিবহনের মাধ্যমে মূল ফ্যাক্টরি ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টে আনা হয়। এখানে আবার মান যাচাইয়ের পর বিভিন্ন পর্যায়ে প্রসেসিং এর মাধ্যমে প্যাকেটজাত করে হয় আড়ং দুধ এবং তারপরে বাজারজাত করা হয়। তাহলে তো দুগ্ধ খামারিতে কোনো ঝামেলাই নেই। আচ্ছা, এই দুধ বাড়ানোর বুদ্ধিটা কি? কাকা, বুদ্ধি হলো গরুরে কাঁচা ঘাস খাওয়াই দেবো, তাছাড়া খড় খাওয়াই দেবো, খড় ভিজায় নরম করে খাওয়াই দেবো। আর গরু মহিষের জাত যদি উন্নত করতে চান তাইলে ব্র্যাক ডায়মন্ড ক্যাটল ফিড খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াই দেবো। আচ্ছা, তুমি বিষয়টা একটু বুঝে কত? কাকা, বিষয়টা হলো পুষ্টি খাবার। একটা হইলো আমার মতন যারা দুগ্ধ খামার করতে চায় তাদের জন্য ডায়মন্ড ক্যাটল ফিড ডেইরি, আর একটা হইলো যারা মাংসের খামার করতে চায় তাদের জন্য ডায়মন্ড ফ্যাটেনিং ক্যাটল ফিড। এখন আমি তো দুগ্ধ খামার করছি, তা আমি ডায়মন্ড ক্যাটল ফিড ডেইরি মিক্স করি খাবারের সঙ্গে। ও আচ্ছা আচ্ছা। 3 মাস বয়স থেকে উন্নত গরুরে যদি ঘাসের সাথে এই খাবারটা আমি খাওয়াই তাহলে 15 মাস বয়সে গরুর ডাক আসবে, আর 24 মাস বয়সে মানে যথাসময়ে গরু বাচ্চা প্রসব করবো। বাচ্চা বিয়ানের পরও কি খাবার দিতে হইব? বাচ্চা বিয়ানের পর প্রথম 3 মাস মানে যখন সবচেয়ে বেশি উদ্যানের সময়, সেই সময় খাবারের সঙ্গে একটা নির্দিষ্ট নিয়মে এই খাবারটা যদি একটু বাড়ায় দেওয়া হয় তাইলে সর্বোচ্চ পরিমাণ দুধ পাওয়া যাবে। তা নিয়মটা কি? গাভীকে পর্যাপ্ত পরিমাণ টিউবওয়েলের পরিষ্কার পানি খাওয়াইতে হইব। গাভীকে তো অবশ্যই পরিষ্কার কাঁচা ঘাস দেওয়ান লাগবে। কাঁচা ঘাস না থাকলে ভেজানো নরম খড় দিতে হইব। তবে যদি খড় খাওয়াইতে হয় তাহলে 1 কেজি খড়ের জন্য 250 গ্রাম হিসাবে ডায়মন্ড ক্যাটল ফিড দিতে হইব। এখন প্রথম 3 মাসে গাভীর দুধ সর্বোচ্চ মাত্রায় নেওয়ানোর লেগে প্রতিদিন খাবারের সাথে এই দানাদার পিলেট খাবার বাড়ায় দিতে হইব। প্রতি 2 লিটার দুধ হিসাবে 1 কেজি দরে দানাদার খাবার খাওয়াইতে হইব। নিয়মিত যেই পরিমাণ পিলেট খাওয়ালে হয়, এখন তার লগে 1 কেজি পরিমাণ ডায়মন্ড ক্যাটল ফিড বাড়িয়ে দিলে গাভীর দুধ বৃদ্ধি পাইব। যদি দুধ বাড়ে তবে পর্যায়ক্রমিকভাবে প্রতিদিন 1 কেজি করে এই পিলেট খাবার বাড়ায় দিতে হইব। যখন দেখা যাইব গাভীর দুধ আর বাড়তাছে না, তখন ওই মাত্রায় দানাদার পিলেট খাবার খাওয়াই যেতে হইব। আবার যদি দুধ কমে যায় তাইলে ওই মাত্রায় বা 2 লিটারের জন্য 1 কেজি করে কমাইতে হইব। ওরে বাবা, তুমি তো দেখি এই লাইনে মাস্টার হয়ে গেছো। তখন এই কামে যখন নামছি সবকিছু তো জানার লাগবো, ঠিক না? হ্যাঁ, ঠিকই কইছো। আচ্ছা, তোমার শ্বশুর বাড়ির কোনো খবর আছে? না, তাকে কোনো খবর নাই, কিন্তু মাঝে মধ্যে আপনাকে বউ মন খারাপ করে, এটাই খারাপ লাগে। হ্যাঁ, মন খারাপ তো করবই। কতদিন ধরে বাপ মায়ের দেখে না, মন তো খারাপ লাগবে। আচ্ছা, আমি একবার যাবো, দেখি তোমার শ্বশুরের মানটা আমি ভাঙাইতে পারি কিনা। চাচা, আপনি একটু আব্বা মারে কইেন। তুমি কোনো চিন্তা করো না মা। আচ্ছা, তোমরা কাজ করো, আমি যাই। হ্যাঁ, খানা
কি হলো আজ তো দেরি করলা যে? আরে আইছিলাম তো তাড়াতাড়ি, কিন্তু পালাইছিলাম ওই তোমার বাইরে দেখা। কই পালাইছিলা? আরে পালাইছিলাম ওই রাস্তার ওই পাশে, দেখলাম সাব্বির বাইরে হলো আর আমি টুপ করে তোমার কাছে চলে আসলাম। সাব্বিরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমার চোখে ফাঁকি দিবেন কেমনে? ভাবি আপনি ভাবিরে তো আমি আইতে কইছি। মানে কি? আর লুকাচুরি খেলতে হইব না, চলেন বাড়িতে চলেন। না ভাবি এখন না, আমি পরে আসবো না, মানে সাব্বিরে নিয়ে একসাথে আসবো। ননদ এদের বাসায় নিয়ে আসো, আমি নাস্তা রেডি করি। আসেন। কি হলো চলো। হ্যাঁ চল। আর কতদিন রাগ করে থাকবেন কোন? 1.5 বছর তো হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ খবর নেন না। এত পাষাণ কেন আপনি? যে মায়ারে ছাড়া কোনোদিন খান নাই, একদিনের জন্য চোখের আড়াল করেন নাই, সেই মায়ারে এতদিন আপনি না দেখে কেমনে আছেন কোন? কি আনছো দেখবা? কি? এই চেইন একটা তোমার একটা পিছনের, দুলটা আমার লেগে আনছি। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। মালিয়া না? সুন্দর হয়েছে। পড়াই দেবো না? কেমনে পড়ায়? শিখো। সুন্দর লাগতেছে। কি ব্যাপার, তোমার পছন্দ হয় না? আজকে এই গয়নাটা যদি আমার আব্বা আমরা দেখাতে কেমন আছেন? আমার আবার খবর স্কুলে যাইতেছিলাম তো ভাবলাম যে দেখি তোমার কার্যক্রমটা দেখি। আরে আসো 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 আসো। তোমার শরীর কেমন? ভালো। ভাবির শরীর ভালো? ভালো আছে। আমি জানতাম তুমি তোমার মায়ের না দেখে থাকতে পারবে না। এই তোর শঙ্কর কই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, তোমার মায়ের আমরা কষ্ট রাখি নাই।
মামা আমি কিন্তু আপনার আগেই বলছিলাম আরে শুকিয়ে আছে আমাকে আপনি দুশ্চিন্তা মরে যেতেছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় চাচা কেমন আছেন আপনি? ভালো ভালো। তা খালি বন্ধুর পরামর্শ দিয়া স্বাবলম্বী করবা নাকি এই গ্রামের বেকার ছেলেদেরকে পরামর্শ দিয়া স্বাবলম্বী করবা? জি চাচা অবশ্যই করতে হবে। আমি কিন্তু একটা চিন্তা ভাবনা করছিলাম, আমি যদি একটা এরকম গরুর খামার দিতে পারতাম, গরুর খামার দিয়ে যদি স্বাবলম্বী হইতে পারতাম, কিন্তু গরু কিনে টাকা পাবো। কেন টাকা আব্বাই দিব তোমারে? তুমি আব্বারে এনে এতদিন কাজ করছো, সে বেতন তুমি পাইবে না? কি মামা দিবেন কিনা বেতন কন? দিমনি শোনো মাত্র, তোমার মায়ের বিয়া খারাপ জায়গায় হয় নাই। এই বিয়া হয় তোমার মায়া পাইছে সুখের খনি, আমরাও পাইছি সুখের খনি।